ইংরেজি দুইভাবে শেখা যায়। একটা শর্ট সেন্টেন্স দিয়ে, আর একটা কোনো প্যারাগ্রাফ বা কোনো বিষয়ের পরে ফ্রি হ্যান্ড রাইটিং লিখে। প্রথমটা যেটা শর্ট সেন্টেন্স, সেটা এটা শিখলে তোমার যেটা লাভ হবে সেটা তুমি প্রাইমারি নলেজ পাবে, এবং এখানে তোমার যে রাইটিং স্কিল এটা পাওয়া যাবে না। আর যেটা ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, এই ফ্রি হ্যান্ড রাইটিং লিখলে এখানে সকল কিছু আছে। তো আজকে আমি শর্ট সেন্টেন্স নিয়ে আসছি। যারা প্রাইমারি লেভেলে আছো তাদের জন্য এটা খুব উপকারী একটা ভিডিও হবে। আজকের ভিডিওটা যদি তুমি মন দিয়ে দেখো, তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। আমি ব্যাখ্যা সহ কিভাবে ট্রান্সলেশন হলো, কোন সেন্টেন্সে পড়েছে, কোন স্ট্রাকচারে পড়েছে, বা কোথায় কী আছে, কোন পার্টস অফ স্পিচ ব্যবহার আছে, আমি বিস্তারিত করে বলবো। তো আজকে আমি এসেছি লেকচারার প্রণব সেন তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে কীভাবে ইংরেজি শিখতে হয় শর্ট সেন্টেন্স দিয়ে, সেটা আমি ব্যাখ্যা করব। প্রথম বাক্যটা দেখো, নাম্বার 1-এ আছে টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। আমি এই ধরনের বাক্যগুলো নিলাম। বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে খুব কাজে লাগে। তো এইখানে প্রত্যেকটি বাক্য তোমার মন ধরে যাবে, তোমার মনে ছোঁয়া লাগবে, কারণ বাক্যগুলো এতই ইমোশনাল সেন্টেন্স বা এত নেসেসারি ইম্পর্টেন্ট কিছু বাক্য। টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। এখানে দি ওয়ার্ল্ড ইজ এমটি উইদাউট মানি, অথবা দি ওয়ার্ল্ড ফিলস এমটি উইদাউট মানি। আমি দুইভাবেই বললাম। এখানে আমি একটু ব্যাখ্যা দিই। বা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে, এবং এখানে সাবজেক্টটা হচ্ছে দি ওয়ার্ল্ড, মানে দুনিয়া। দুনিয়াকে এখানে দি ওয়ার্ল্ড বলছে। স্ট্রাকচার অর্থাৎ 9 বেসিক যে স্ট্রাকচার আছে, যেটা জানা খুব গুরুত্বপূর্ণ, সেই স্ট্রাকচার 3 নাম্বার পড়েছে। আর ভার্ব এখানে ইজ অথবা ফিল। যদি তুমি ইজ লেখো সেটাও উত্তর হবে, যদি তুমি ফিল লেখো সেটা উত্তর হবে। ফিল লিখলে ভার্বের সাথে এসটা যোগ হবে, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে একটা বাক্য করতে গেলে এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো ছাড়া তুমি বাক্যগুলো করতে পারবে না। তো আমি এখানে বাক্যগুলো সব উল্লেখ করে দিলাম। দি ওয়ার্ল্ড ইজ এমটি উইদাউট মানি, টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। 2 নম্বর বাক্য, তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, এবং সাবজেক্ট এখানে ইউ বা তুমি, ভার্ব এখানে লিসেন, এবং স্ট্রাকচার নাম্বার 5। এই বাক্যটা সাধারণত 5 নাম্বার স্ট্রাকচারে পড়েছে। এই বাক্যগুলো করার সময় আগে আমাদের যেটা জানা দরকার, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এবং ফ্রেজ কোনটা। একটা বাক্যের মূলত 4টে অংশ থাকে, 4টে গুরুত্বপূর্ণ: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফ্রেজ। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আরটা আগে বসে গেছে, বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা হয়েছে, সেই জন্য আমি আরটা আগে লিখেছি। আর লিসেনিংটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর যেখানে লিসেন থাকে সেখানে টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার আসছে। মিটা এখানে অবজেক্ট। আর বেশি ব্যাখ্যা দিতে গেলে অনেক জোরে আরও অনেক কথা আছে, যেগুলো আমি যদি এখন বলি তোমরা গুলিয়ে ফেলবে, তাই এখন আমি আপাতত সংক্ষেপে এই কথাগুলো তোমার জানিয়ে দিলাম। তৃতীয় বাক্য, দয়া করে এখান থেকে যাও। প্লিজ লিভ ফ্রম হেয়ার। এই বাক্যটা ইম্পারেটিভ বাক্যে লেখা হয়েছে। দেখো, প্রত্যেকটি বাক্য যেহেতু মোট বাক্য 5 প্রকারের, আমি বা কোনটা কোন প্রকারের আমি তোমাকে সেটা ব্যাখ্যা দিচ্ছি। এটা ইম্পারেটিভ বাক্য, এটা কোনো টেন্সে পড়ে না, কারণ টেন্সে ফেললে এটা, যেহেতু এটা ইম্পারেটিভ বাক্য, সরাসরি ভার্বের থেকে শুরু হয়। এখানে ভার্বটা হচ্ছে লিভ, বা এখান থেকে যাও, বা এই যে এখান থেকে চলে যাওয়া, জায়গাটা ছেড়ে দেওয়া, এখানে লিভ হিসেবে প্রকাশ করা হয়েছে। এখান থেকে, হেয়ারটা এখানে ফ্রমটা থেকে, এখানে ফ্রমটা প্রিপোজিশন। তো এই যে এখানে লিভ ফ্রম হেয়ার একটা শর্ট বাক্য, এখানে প্লিজটা দয়া করে বোঝা হয়েছে। অর্থাৎ ইম্পারেটিভ বাক্যে যখন দয়া করে, অনুগ্রহ করে এই সমস্ত কথা যখন বলা হয়, তার পরিবর্তে আমরা ইংরেজিতে প্লিজ লিখি। এখানে প্লিজটা কোনো স্ট্রাকচারের আওতাভুক্ত না, এটা একটা বাইরের একটা অংশ। যখনই দয়া করে আসবে বা অনুগ্রহ করে আসবে, তখনই সেখানে প্লিজ কথাটা লাগবে। এইবার হচ্ছে 4 নাম্বার, যা ইচ্ছে তাই বলে বেড়াই।
পিপল সে হোয়াট এভার দে ওয়ান্ট। পিপল সে হোয়াট এভার দে ওয়ান্ট। এই বাক্যটা দেখো, এখানে এই বাক্যটা আমি লিখেছি কিভাবে, এখানে পিপল দিয়ে লেখা হয়েছে, এখানে তুমি আরেকভাবে লিখতে পারো হি দিয়ে, অর্থাৎ পিপল বাদ দিয়ে আমরা এখানে হিউ লিখতে পারি, দেও লিখতে পারি, অর্থাৎ একটা সাবজেক্ট ধরতে হবে। এটা তোমার যদি প্রথম আমি সেন্টেন্সটা বলি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ফলো করেছে এবং কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এখানে ডবল ক্লজের ব্যবহার আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে পিপলটা সাবজেক্ট, সেটা ভার্ব। এই বাক্যটা এখানে শেষ হয়ে গেছে। পরবর্তী আর একটা অংশ যোগ করা হয়েছে, এগুলোকে ক্লজ বলা হয়, অর্থাৎ দুই পাশে দুটো ক্লজ সেম একই টপিক বা একই বিষয় ফলো করবে। হঠাৎ এটা কনজাংশন বা এটা মাঝখানে যুক্ত করা, পরবর্তী অংশের সাথে যুক্ত করা। লোকেরা বলে তাই যা তারা চায়। তো সেই বাক্যটা এখানে ইংরেজিতে অনেক সময় বাংলাটা ঘুরে যায়। তো পিপল সে অথবা হি সে অথবা দে সে, এখানে হি দিলে সেজ হবে, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার নিলে ভার্বের সাথে এসটা যোগ হবে, আর যদি প্লুরাল নাও তাহলে কোনো যোগ হবে না। পিপল সে লোকেরা বলে বেড়ায়, হট এভার তাই যা, এখানে হট এভার মানে যা তাই একসাথে, দে ওয়ান্ট যা তারা চায় বা যা তাদের ইচ্ছে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এবার 5 নাম্বার, আগে জানলে এখানে আসতাম না। কে আসতো না, সাবজেক্ট কিন্তু এখানে নাই। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, যদি আমি আগে থাকে এখান থেকে জানতাম, যদি আমি আগেই জানতাম, ইফ আই হ্যাড নোন আর্লিয়ার আই উড নট হ্যাভ কাম হেয়ার, আমি এখানে আসতাম না। ইফ মানে যদি, এখানে যদি কথাটা লেখা নেই, কিন্তু যদি কথাটা আমাকে দিয়ে নিতে হলো। এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখা। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, এটা একটা ক্লজ, এইগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আই উড নট হ্যাভ কাম হেয়ার, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দুই পাশে দুটো ক্লজ। এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে করা। হ্যাড নোন, আইটা এখানে সাবজেক্ট, হ্যাড নোন এটা হচ্ছে ভার্ব। পাস্ট পারফেক্ট টেন্সের যে নিয়মাবলী আছে সেই নিয়ম অনুসরণ করা হয়েছে, অর্থাৎ হ্যাড বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। আর্লিয়ার মানে আগে। তো এই যে ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, যদি আমি আগে জানতাম, আই উড নট হ্যাভ কাম হেয়ার, অর্থাৎ এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে বলে পরবর্তী বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে যাবে বা ফিউচার পারফেক্ট টেন্সে করা হয়। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে ওই জায়গাটা শ্যাল বা উইল বসতো, কিন্তু যেহেতু এটা দূরবর্তী ভবিষ্যৎ, সেই দূরবর্তী ভবিষ্যৎটা কেন হলো? কারণ যে ভবিষ্যৎটা কাল পরশু বা তার 2-1 দিনের মধ্যে না হয়ে অনেক দূরে ঘটবে, আবার ভবিষ্যৎটা তাই, অর্থাৎ দূরবর্তী ভবিষ্যৎ, দূরবর্তী অতীত, সেসব জায়গায় শ্যাল না বসে শুড বসে, উইল না বসে উড বসে। এই জন্য এখানে উইল বা উড ব্যবহার হলো, উড নট কাম, অর্থাৎ আসতাম না হেয়ার এখানে। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা আছে সব কিছু আসলে নকল ছিল। এভরিথিং ওয়াজ অ্যাকচুয়ালি অথবা রিয়েলি, আমি এখানে দুটোই ব্যবহার করলাম। ফেক মানে এখানে নকল, মানে আসল না, নকল। পরেরটা এই বাক্যটা দেখো, এইভাবে লিখেছি, এভরিথিং বা সব কিছু সাবজেক্ট, ওয়াজটা ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্ব বা রিয়েলি, অ্যাকচুয়ালি রিয়েলি দুটোই একই রকম। রিয়েলি মানে সত্যিই, বা অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, বা যেটাকে আমরা আসলে পরিবর্তন দিচ্ছি। ফেক মানে নকল। এখানে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করা হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে অনুসরণ করা হয়েছে। এখানে সাবজেক্টটা সব কিছু আর ভার্বটা ছিল। আর স্ট্রাকচার নাম্বার 3, 9/6 স্ট্রাকচারের 3 নাম্বারে পড়ে এটা। তো এখানে এই যে ছিল ভার্বটা, এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়ার দিয়ে করা হয়। তো সেখানে আমরা সাবজেক্টটা সিঙ্গুলার বলে এখানে আমরা ওয়াজ দিলাম। যদি প্লুরাল হতো তাহলে এখানে ওয়ার নিতাম। নাম্বার 7, এটা আমার জানা ছিল না। কার জানা ছিল না? আমার জানা ছিল না। সাবজেক্ট এখানে আই, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ডিড নট নো, আমার জানা ছিল না, দিস এটা।
এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করা, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্ব এখানে নো এবং স্ট্রাকচার নাম্বার 5 আইটা এখানে সাবজেক্ট, ডিড নট নো এটা টোটাল একটা ভার্বের অংশ, দিসটা এখানে অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েসে করা, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, এগুলো অ্যাক্টিভ ভয়েসের নিয়ম। এই বাক্যটা যদি কেউ উল্টিয়ে লেখে, অর্থাৎ অবজেক্টটা আগে লেখে, অর্থাৎ দিসটা যদি আগে চলে আসে, আইটা ওপাশে যদি মি হয়, ভার্বেরও পরিবর্তন হবে, তখন এগুলোকে প্যাসিভ ভয়েস বলা হয়। তো এই ব্যাখ্যা দিতে গেলে আরও অনেক কথা বলতে হবে। আমি আগেই বলেছি, আমি সংক্ষেপে তোমাদের কিছু ধারণা দিচ্ছি। যদি তোমার কোনো কিছু জানার থাকে, তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি আজ সহ্য করতে পারছি না, এটা স্ট্রাকচার নাম্বার 8। আমি আর সহ্য করতে পারছি না, আই ক্যান নট টলারেট, আমি সহ্য করতে পারছি না, ইট এটা, এনিমোর মানে আর। এখানে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করা হয়েছে। এখানে এটাকে মডেল টেন্স বলা হয়, অর্থাৎ যেটা কোনো টেন্সের মধ্যে পড়ে না। মডেল টেন্স বলতে বোঝাই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, ইউজ টু, অট টু ইত্যাদি আছে। এখানে মোট 16টা মডেল অক্সিলারি ভার্ব আছে, সেগুলোকে মডেল টেন্স বলা হয়। এই মডেল টেন্সের পদে ভার্বের রূপের পরিবর্তন হয় না। তো বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং মডেল টেন্স অনুসরণ করা হয়েছে। সাবজেক্ট এখানে আমি বা আই, ভার্ব এখানে টলারেট। যেহেতু এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, তাই টলারেট ভার্বের কোনো রূপ পরিবর্তন হলো না। এখানেও স্ট্রাকচার নাম্বার 5 এবং এটা অ্যাক্টিভ ভয়েসে করা। আই ক্যান নট টলারেট ইট এনিমোর, আইটা সাবজেক্ট, ক্যান নট টলারেট এটা ভার্ব, ইটটা অবজেক্ট, এনিমোর এইটা সেই বাড়তি অংশ বা অ্যাডভার্বের অংশ, যেটা এই অ্যাডভার্বটা সাবজেক্টের আগে বসে, অথবা ভার্বের আগে বসে, অথবা একদম বাক্যের শেষে যে বসে, যেটা বাড়তি অংশ। তো এখানে মডেল অক্সিলারি ভার্ব ক্যান বসানো হয়েছে বলে মূল ভার্বের কোনো পরিবর্তন হলো না। পরবর্তী বাক্য 9 নাম্বার, তুমি আমাকে ভুল বুঝেছ, ইউ হ্যাভ মিস আন্ডারস্টুড মি। এখানে বাক্য দুইভাবে করা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করা যায়, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সেও করা যায়। আমি বোঝার সুবিধার্থে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিলাম। যেহেতু তুমি আমাকে ভুল বুঝেছ, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে। এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সাবজেক্টটা আছে ইউ বা তুমি, ভার্বটা আছে মিস আন্ডারস্ট্যান্ড, এবং মিস আন্ডারস্ট্যান্ডের এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, মিটা এখানে অবজেক্ট, এবং স্ট্রাকচার নাম্বার 5 এবং এটা অ্যাক্টিভ ভয়েসে করা হয়েছে। এটা যদি তুমি প্যাসিভ করো, তাহলে ওই মি অংশটা আগে চলে যাবে, ইউটা পরে চলে যাবে, হ্যাভ মিস আন্ডারস্টুডের কিছু রূপ পরিবর্তন হবে। ভয়েসটা এখানে করাচ্ছে না, আমি সংক্ষেপে জাস্ট কীভাবে ট্রান্সলেশন হলো সেটা বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 10, আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে করা। এই বাক্যগুলো সাধারণত ভার্বের থেকে শুরু হয় এবং সাম টাইম এখানে এর সাথে কোনো এর যোগ হবে না, এই কারণে আমাকে একটু সময় দাও। যদি তুমি এসটা লেখো তাহলে এর মানে তখন মাঝে মাঝে হয়ে যাবে, সামটাইমস মানে মাঝে মাঝে, কিন্তু এখানে একটু বোঝা হয়েছে, একটু সময় মানে সাম টাইম, কিছু সময়। 11 নাম্বার, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, অথবা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারো, দুটোই রাইট হবে। আমি বোঝার সুবিধার্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিলাম, আমি দুটোই বলে দিচ্ছি। এখানে এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা, আবার প্যাসিভ ভয়েসে করা। কারণ এখানে আমি যেটা আছি এইটা এখন সাবজেক্ট না, এটা এখন অবজেক্ট হয়ে গেছে। ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে যে যখন কোনো যদি সাবজেক্ট দিয়ে কথা না বলে যদি বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। তো আমি এখানে ক্লান্ত হয়ে গেছি, আমাকে ক্লান্ত কে করেছে, কোনো একটা কিছু করেছে, তার মানে আমি এখানে সাবজেক্ট না, আমি এখানে অবজেক্ট। তাই আইটা এখানে লেখা হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হ্যাভ বসতো, তাই হ্যাভটা বসলো। আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তাই প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে ওপরে একটা বি ভার্ব বসবে, বিটা এখানে বিন হয়ে গেল। এখানে সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে বোঝাতে চাই কমপ্লিটলি। এক্সহস্টেড বলতে একেবারে ক্লান্ত হয়ে যাওয়া, হাঁপিয়ে ওঠা। এখানে হ্যাভ বিনের পরিবর্তে কেউ যদি অ্যাম লেখে তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস হবে।
যদি হ্যাভ বিন লেখে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। তার মানে বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েস এবং সাবজেক্ট এখানে আই, ভাবটা এখানে বিন, বা এখানে বিন ভাবটা এখানে প্যাসিভ ভয়েসের একটা বিভার্বের রূপ, মূলত ভাবটা এখানে এক্সহস্টেড। 12 নাম্বার, এসব কথা বলার দরকার ছিল না। দেয়ার ওয়াজ নো নিড টু সে দিস থিংস। এখানে এই বাক্যটার মধ্যে কোনো সাবজেক্ট নেই, কারণ এই বাক্যটাকে বলা হয় 9/6 স্ট্রাকচারে 9 নাম্বার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা। এই 9/6 স্ট্রাকচার যে 9 নাম্বারটা আছে সেখানে বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয় না, হয় দেয়ার দিয়ে শুরু হয়, নয় ইট দিয়ে শুরু হয়। তার মানে যে সমস্ত বাক্য লিখতে গিয়ে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, তখন সেই সমস্ত বাক্যগুলো সাধারণত দেয়ার বা ইট দিয়ে শুরু হয়। এখানে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা গেছে ভার্বের পরে, তার মানে দেয়ারটাকে বলা হয় নন রেফারেন্সিয়াল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা লেখা হবে কিন্তু তার কোনো মানে থাকবে না, তার কোনো অর্থ থাকবে না। ওয়াজটা এখানে ভার্ব, নো নিডটা এখানে সাবজেক্ট। এই নো নিডটা যদি প্লুরাল হতো তাহলে এখানে ওয়াজ বসতো না, ওয়াদ বসে যেত। পরবর্তীতে একটা ইনফিনিটিভ ফ্রেজ যোগ করা হয়েছে, টু সে, বলতে বা বলার, দিস থিংস মানে এইসব কথা বা এইসব বিষয়গুলো। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। পরের বাক্যটা দেখো, নাম্বার 13, আমার কিছুই ভালো লাগছে না। এই বাক্যটা দেখতে যদিও কন্টিনিউয়াস টেন্স, আসলে এই সমস্ত বাক্য কন্টিনিউয়াস টেন্সে করা যায় না বা করা যাবে না। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে স্ট্রাকচার, এখানে স্ট্রাকচারটা 1, অর্থাৎ 1 নাম্বার স্ট্রাকচারে করা। এখানে সাবজেক্টটা হচ্ছে আমার বা আমি, ভার্বটা হচ্ছে ফিল। আই ডু নট ফিল, আমার ভালো লাগছে না। এখানে অনেকেই ভাবতে পারে যে আমাকে ভালো লাগছে না, এটা তো কন্টিনিউয়াস ফর্মে করা হয়েছে, কিন্তু এখানে কন্টিনিউয়াস ফর্মে করলেও এই বাক্যটা তোমাকে ইনডিফিনিট টেন্সে করতে হবে। আই ডু নট ফিল, তারপর গুড, ভালো, অ্যাট অল মানে আদৌ, এটা অ্যাডভার্ব। তো আই ডু নট ফিল গুড অ্যাট অল, সরি আমি এটা স্ট্রাকচার আমার ভুল বলেছি, এটা 3 নাম্বার স্ট্রাকচারে পড়েছে। আইটা সাবজেক্ট, ডু নট ফিলটা ভার্ব, এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব পরে গুড বসেছে, গুডটা অ্যাডজেক্টিভ। এখানে লিঙ্কিং ভার্ব, তো এই লিঙ্কিং ভার্বের পরে যদি কখনো অ্যাডজেক্টিভ বসে তো সেটা 3 নাম্বার স্ট্রাকচারে চলে যাবে। অর্থাৎ আইটা সাবজেক্ট, ডু নট ফিলটা ভার্ব, গুডটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাট অলটা এখানে অ্যাডভার্ব মানে আদৌ। এখানে আদৌ কথাটা লেখা নেই, তো আমার কিছুই ভালো লাগছে না, এই কিছুর জন্য এখানে আদৌ কথাটা লেখা আছে। বাংলা থেকে যখন আমরা ইংরেজি ট্রান্সলেশন করি তখন কিন্তু সবসময় সরাসরি পরিবর্তন হয় না, এই জন্য ইংরেজিটা বুঝতে হবে। পরবর্তী বাক্য 14 নাম্বার, তুমি সবসময় দেরি করো। তুমি সবসময় দেরি করো, এই বাক্যটা দেখো, এখানে ইউ আর অলওয়েজ লেট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এটা স্ট্রাকচার নাম্বার 3, ঠিক আগের বাক্যের মতন। এখানে সাবজেক্টটা ইউ মানে তুমি, আরটা এখানে ভার্ব, অলওয়েজটা এখানে অ্যাডভার্ব, লেটটা এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ সাবজেক্ট এখানে আরটা মূল ভার্ব, এটাই হচ্ছে মূলত লিঙ্কিং ভার্ব, আর লেটটা এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অলওয়েজটা এখানে প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, এটাকে অ্যাডভার্ব বলা হয়। যখন কোনো কিছু স্ট্রাকচারের বাইরে যে শব্দটা থাকে সাধারণত সেগুলোকে অ্যাডভার্ব বলে বা সেখানে অ্যাডভার্বের ব্যবহার আছে। এখানে হয় কথাটা, অর্থাৎ ভার্বের যে ব্যবহারটা এটা উজ্জ্ব আছে, তুমি সবসময় দেরি করো, ইউ আর অলওয়েজ লেট। এই যে আরটা এখানে দেখা গেল না, আর এর কোনো অর্থও নেই, আর এর কোনো অর্থ প্রকাশও করা হয়নি। এই সমস্ত ভার্বগুলো শান্ত উজ্জ্ব থাকে বাংলা বাক্যে, ইংরেজি বাক্য করার সময় ওগুলো দিতে হবে। 15 নাম্বার, এখন এসব নিয়ে কথা বলো না। ডু নট টক অ্যাবাউট দিস নাও, এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে করা। এখানে ডু নট টকটা বসলো, যেহেতু টকটা বা ইম্পারেটিভ বাক্য ভার্বের থেকে শুরু হয়, এখানে টকটা মূল ভার্ব, সাবজেক্ট এখানে নেই, সাবজেক্টটা লেখা হয় না। ডু নট টক কথা বলো না, অ্যাবাউট দিস নাও, অ্যাবাউট দিস এটা নিয়ে, নাও মানে এখন। নাওটা এখানে অ্যাডভার্ব, অ্যাবাউট দিসটা ফ্রেজ, টকটা এখানে মূল ভার্ব, ডুটা বসলো এখানে না শব্দ ব্যবহার করার জন্য। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। নাম্বার 16, আমি এটা আশা করিনি, এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে করা। স্ট্রাকচার নাম্বার 5, 5 নাম্বার স্ট্রাকচার।
এখানে সাবজেক্ট আই বা আমি, ভার্বটা এখানে আশা করা, এবং এখানে দিসটা এখানে অবজেক্ট। আই সাবজেক্ট, ডিড নট এক্সপেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের রূপ অনুসারে ডিডটা বসলো, না শব্দ ব্যবহারের কারণে এখানে ডিড অক্সিলারি ভার্বটা বেরিয়ে এসলো ভার্বের থেকে, এবং ডিসটা এখানে অবজেক্ট। এই আইটা সাবজেক্ট, ডিড নট এক্সপেক্ট ভার্ব, ডিসটা এখানে অবজেক্ট। এটা আমরা যখন ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েস করি, তখন এই ডিসটা আগে চলে যাবে, আইটা পরে চলে যাবে। এইভাবে যদি তুমি গ্রামারগুলো করো, তুমি প্রত্যেকটা গ্রামার তুমি খুব সহজে বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে। নাম্বার 17, সত্যিটা আমাকে বলো। টেল মি দ্য ট্রুথ। এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে করা। টেলটা এখানে ভার্ব, সত্যিটা বলো, আগের বাক্য মতো নট ব্যবহার করা নেই। নট যদি ব্যবহার করা থাকতো তাহলে আমরা ডু নটটা ব্যবহার করতে হতো। ভার্বটা এখানে টেল, মিটা এখানে অবজেক্ট। টেল মি দ্য ট্রুথ, এখানে ডবল অবজেক্ট ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে দি ট্রুথ। এই জায়গায় যখন ডবল অবজেক্ট ব্যবহার হয় তখন এখানে ভয়েস চেঞ্জ করার সময় যে কোনো একটা নিয়ে করলেই হয়, মি নিয়ে করলেও হবে, দি ট্রুথ দিয়ে করলেও হবে, যে কোনো একটা। আমি ডিটেইলে যাচ্ছি না, বারবার করে বলছি, আমি সংক্ষেপে কথাটা বলছি। ডিটেইলটা যদি তুমি চাও তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমাকে একা থাকতে দাও। লেট মি বি অ্যালোন। এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে করা। এখানে ইম্পারেটিভ বাক্য এখানে লেট দিয়ে করা হয়েছে। লেট মি বি অ্যালোন। আমরা জানি যে যখন কোনো কিছুকে অর্থাৎ যখন কোনো অবজেক্টকে তোমার হচ্ছে সাবজেক্ট হিসেবে গণ্য করা হয় তখন সে আমাকে একা থাকতে দাও, ঠিক এই ধরনের একটা অনুগ্রহ কথাটা আসে। তো এই লেট মানে কোনো কিছু অনুগ্রহ করে দেওয়া। লেট মি, বিটা এখানে মূল ভাব। তো বিটা এখানে মূল ভাবটা এই জন্যই হলো যে এই যে থাকার ইংরেজিটা আছে, এই থাকাটা এখানে মূলত বি, এখানে মূল ভাবটা মূলত বি। অ্যালোনটা এখানে অ্যাডভার্ব। লেট মি বি অ্যালোন, সরি এখানে অ্যালোনটা অ্যাডভার্বের ব্যবহার হয়নি, এটা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। এই একই শব্দ কখনো অ্যাডজেক্টিভ কখনো অ্যাডভার্ব, তো এইগুলো যখন গুলিয়ে যায়, তো এইগুলো জানার জন্য তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি পার্টস অফ স্পিচটা তোমাকে ধরে ধরে বোঝাবো। আমি আর বিশ্বাস করতে পারছি না। আই ক্যান নট ট্রাস্ট এনিমোর। এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করা, এটা মডেল টেন্স। সাবজেক্ট এখানে আই বা আমি, ভার্ব এখানে ট্রাস্ট, এবং ভার্বের পরে কোনো অবজেক্ট নেই। এখানে এনিমোর কথাটা লেখা রয়েছে। এই এনিমোর কথাটা আমি আর বিশ্বাস করতে পারছি না, তো এইটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে গেছে। এই জায়গাটা একটা অবজেক্টও আসতে পারে, অন্য কোনো অবজেক্ট, যে আই ক্যান নট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না এনিমোর আর। কিন্তু এখানে এনিমোরটা সেই অবজেক্টের জায়গায় বসে গেছে বলে এটা অবজেক্ট না, ঠিক মূলত এটা অ্যাডভার্ব। এখানে অবজেক্টের ব্যবহারটা হয়নি, তুমি যেভাবে ধরো সেভাবে এখানে রাইট হবে। প্রথম একবারে অত শিখতে গেলে হয়তো একটু জড়িয়ে যাবে, একটু জটিল লাগবে। আইটা এখানে সাবজেক্ট, ভাবটা এখানে ট্রাস্ট, এখানে অবজেক্টটা তুমি ধরে নিলেও হবে, অ্যানিমোরটা তুমি ধরলেও এখানে কোনো ক্ষতি নেই। এখানে ক্যানটা মডেল অক্সিলারি ভাব, তাই ট্রাস্টের কোনো পরিবর্তন হলো না। নাম্বার 20, তোমার ব্যবহারটা ঠিক না। ইওর বিহেভিয়ার ইজ নট রাইট। ইওর বিহেভিয়ার এটা সাবজেক্ট, ইজটা এখানে উজ্জ্ব অবস্থায় আছে। এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টটা তোমার ব্যবহার, ভাবটা এখানে ইজ উজ্জ্ব অবস্থায় আছে, কিন্তু আমরা দিয়ে নিলাম। এখানে নট রাইট, ইজ নট এটা ভার্বের অংশ, রাইটটা এখানে অ্যাডজেক্টিভের অংশ, অর্থাৎ স্ট্রাকচার নাম্বার 3। আমার 9 বেসিক স্ট্রাকচারটা দেখার অনুরোধ করছি, এইগুলো না জানলে ইংরেজিটা বোঝা যায় না। তো এই ছিল আমার শর্ট সেন্টেন্স দিয়ে ইংরেজি শেখানো। আশা করি এই ক্লাসটা তোমার ভালো লেগেছে। যদি এই ক্লাসটা তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাকে ফলো করো, যাতে করে আমি ভিডিও বানাতে আরও বেশি বেশি উৎসাহিত হই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।